আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করব একটা গল্প দিয়ে। এই গল্পের ভিতরে শেখার আছে অনেক কিছু। যারা মনে করেন জীবনটা এখানেই শেষ, জীবনের আর কোনো কিছু বাকি নেই, একদম দেয়ালের সাথে পিঠ ঠেকে গিয়েছে, এবং যারা মনে করেন যে সুইসাইড লাস্ট অপশন, এই ভিডিওটা তাদের জন্য। যারা ঘুরে দাঁড়াতে চান, যারা জীবনটাকে আবার রিস্টার্ট করতে চান, উপরওয়ালার উপর বিশ্বাস রেখে, নিজের উপরে বিশ্বাস রেখে, ভিডিওটা তাদের জন্য। তো শুরু করছি আমি ভিডিওটা, আপনারা সাথেই থাকুন। সজোরে গালের ওপর একটা থাপ্পড় খেয়ে আমার স্ত্রী তিশা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের বিয়ের বয়স 3 বছর। তিশার সাথে আমার প্রথম পরিচয় হয় যখন আমি ফাইনাল ইয়ার আর তিশা সবেমাত্র ফার্স্ট ইয়ার। প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে গিয়েছিল। ভার্সিটিতে আমি তেমন ফেমাস গোছের কোনো কিছু ছিলাম না, দেখতে অত সুন্দর স্মার্ট ছেলেও ছিলাম না। তবুও একই ডিপার্টমেন্ট এবং সিনিয়র ভাই হওয়ার জন্য তিশা খানিকটা আমাকে সমীহ করে চলতো। আস্তে ধীরে পরিচয় আর কিছুটা পথ চলার সময় বুঝতে পারি আমি তিশাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। তিশা খুব হইচই করা এবং একটি স্বাধীন চেতা, সেলফ ডিপেন্ডেন্ট, মানে যেটাকে আমরা বলি সেলফ মাইন্ড, একটা স্বাধীন চেতা মেয়ে। এখনকার দিনে আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখব যে সবাই আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, ছেলে হোক বা মেয়ে হোক। আমি কিন্তু সবাইকে বলছি যে এটা একটা পুরো একটা লাইফ জার্নির একটা গল্প, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাংস্কৃতিক অঙ্গনে এই মেয়ে ছিল সকলের প্রিয়। আমাদের ক্যাম্পাসের প্রায় প্রত্যেকটি প্রোগ্রামে সে অংশগ্রহণ করত। মুগ্ধ হয়ে আমি তার গান শুনতাম। মুগ্ধতার রেশ কাটার আগেই বন্ধু কায়সার, যে কিনা একসঙ্গে আমার রুমমেট ছিল, পরামর্শ দিল তিশাকে প্রপোজ করার। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, যদি তিশা না করে দেয়। তখন আমার বন্ধু বলল, না করে দিলে দিবে, আর সেই অধিকার তিশার আছে, কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র প্রপোজ করার সাহসের অভাবে পরবর্তীতে তিশাকে আমি হারিয়ে ফেলব। তো এই চেষ্টা করার জন্যই আমি তিশাকে একবার বলে ফেললাম। কথাটা আমার বলা আসলে তখন মনে হয়েছিল খুবই দরকার ছিল প্রপোজ করাটা। আমি জানি না তিশা আমার মধ্যে কি দেখেছিল, ওর কাছে যেন এই বিষয়টা খুব স্বাভাবিক ছিল, অনেকটা গ্রিন সিগন্যালের মতো। মেয়েরা প্রথম রিলেশনে পড়লে যেরকম হয় সেরকমটাই। তারপরে দিনগুলো ছিল একদম স্বপ্নের মতো। আমি ভার্সিটি থেকে বের হয়ে এসেছিলাম, কিন্তু প্রায় 2-1 দিন পরপরই যেখানে সেখানে ওর সাথে দেখা করতে যেতাম। ক্যাম্পাসের প্রায় সব জায়গায় ঘোরাঘুরি করতাম। রিকশায় ঘোরা, ফুচকা খাওয়া, বৃষ্টিতে ভেজা, বিশেষ দিনে শাড়ি চুড়িতে নিজেকে সাজিয়ে তোলা। তিশার এসব দেখে আমি একেবারেই অভ্যস্ত ছিলাম, কারণ তিশা খুবই সাজগোজ পছন্দ করত। পাশ করার পরেও আমার কোনো চাকরি হচ্ছিল না, কিন্তু তিশা তখন মানসিকভাবে আমাকে প্রচণ্ড সাপোর্ট দিচ্ছিল। অবশেষে আমি একটি চাকরি পাই। তিশা তখন ফাইনাল ইয়ার। ওর বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু ও কখনো আমাকে চাপ দেয়নি, বরং আমার তাগিদেই মা বিয়ের প্রপোজাল নিয়ে তিশাদের বাসায় যায় এবং ফাইনালি আমাদের বিয়েটা হয়ে যায়। আমাদের দিনগুলো খুব ভালোভাবে কাটছিল। তিশা ছিল প্রাণচঞ্চল একটি মেয়ে, সারাক্ষণ হাসি খুশিতে ভরিয়ে রাখতো আমাদের মা ছেলের ছোট্ট সংসার। একদমই মনে হতো না ও এই পরিবারের নতুন সদস্য, বরং মনে হতো ওর বেড়ে ওঠা এখানেই। আমার মনে হতো মাও ভীষণ খুশি ওকে পেয়ে। ওনার মনে বরাবরই শঙ্কা ছিল আমার মায়ের মনে,
হয়তো ছেলের বউ আর 5টা বউদের মতোই হবে, ছেলেকে হয়তো আমার কাছ থেকে কেড়ে নিবে। যে সন্তানকে উনি 5 বছর বয়স থেকে একা মানুষ করেছেন, সেই সন্তানকে হয়তো নিয়ে আলাদা হয়ে যাবে। আর আমার সেই 5 বছর বয়সেই বাবা পৃথিবী ছেড়ে চলে যায় এবং মাই আমার পুরো পৃথিবী। একদিন বাড়ি ফিরে এসে দেখি মা সোফায় বসে হাঁপাচ্ছেন। আমি তাড়াতাড়ি মায়ের কাছে এক গ্লাস পানি নিয়ে গিয়ে বললাম, কি হয়েছে মা? কিছু না রে বাবা, মা বলল, আজকে কাজের মেয়েটা আসেনি। বাড়ির অত কাজ আমি কি একা সামলাতে পারি? এখন তো বয়স হয়েছে আমার। আমি বললাম, কেন? তিশা কোথায় গিয়েছে? তখন মা বলল, ওর পরীক্ষা চলছে, ও একটু নিরিবিলিতে পড়াশোনা করার জন্য ছাদে গিয়েছে। আমি অনেক বিরক্ত হলাম। এটা কোনো কথা? পরীক্ষা চলছে বলে সামান্য কাজে সহযোগিতা করা যায় না? আমার মা একা একা সব কাজ করবে? আমি সাথে সাথে ছাদে উঠে গিয়ে দেখি তিশা ফোনে কথা বলছে। আমার তো তখন মেজাজ আরও গরম হয়ে গেল। আমাকে দেখেই তিশা হাত নাড়ল, হাসি মুখে বলল, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে? তুমি জানো যে আজকে কাজের মেয়েটা আসেনি? আমি তখন তিশাকে বললাম, তাহলে তুমি কেন মাকে সাহায্য করলে না? তখন তিশা বলল, আমি তো দুপুরে রান্না করেই মাকে বলে তারপরে ছাদে এসেছি। তখন আমি বললাম, মা বলল আর তুমি চলে আসলে। মা তো বয়স্ক মানুষ, একা একা তো সব কিছু করতে পারে না, আর তোমার তো এখন পড়াশোনার কোনো দরকার নেই। তখন তিশা বলল, তুমি তো জানো আমার পরীক্ষা চলছে, আর ফোনে আমার ফ্রেন্ড সোমার কাছ থেকে কিছু সাজেশন নিচ্ছিলাম। আমি তখন জোরে জোরে চিৎকার করে বললাম, এখনই নিচে যাও, আর মা যা যা বলবে তাই করবে। তিশা খানিকটা অবাক হলেও মুখ কালো করে নিচে চলে গেল। রাগে আমার গা তখন গজগজ করছে। তিশার পরীক্ষা শেষ হলো, এখনও আবার দেখি কিসের জন্য যেন পড়াশোনা করে। খাবার টেবিলে তিশাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার তো পরীক্ষা শেষ, এখন আবার কিসের পড়াশোনা? তিশা বলল, আমি চাকরি করতে চাই সৈকত, তাই তার জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। আমার লক্ষ্য বিসিএস দেওয়া। দিলেই যে হবে এরকম না, তবে চেষ্টা করতে দোষ কি? আমারও তো ইচ্ছা করে সরকারি চাকরি করার জন্য। তখন আমার মা বলে উঠল, বৌমা চাকরি করবে ভালো কথা, মেয়েরা স্বাধীনভাবে এগিয়ে যাক, এটা আমিও চাই, কিন্তু আমার তো নাতি নাতনির মুখ দেখতে হবে। সারা জীবন তো আমি এভাবে থাকতে পারবো না। আমাকে তো আমার ছেলের বাচ্চা কাচ্চার সাথেও একটু খেলাধুলা করতে হবে, তাদেরকেও তো আমার দেখে রাখতে হবে, তাদের সাথেও আমার তো ইচ্ছা করে সময় কাটাতে, যেমনটা আর 10টা পরিবারে হয়ে থাকে। তখন তিশা বলল, আল্লাহ চাইলে সব কিছুই হবে, কিন্তু আমার চাকরির সময়টা তো আমি ফিরে পাবো না। আমি তখন তিশাকে বললাম, ওসব চাকরি বাকরি চিন্তা তুমি বাদ দিয়ে দাও, এখন ফ্যামিলি গড়ার সময়। আমি চাই একটা বাচ্চা দুনিয়াতে আসুক। আমি চাই না তুমি আর পড়াশোনা করো। তখন তিশা বলল, আমিও চাই একটা বাচ্চা আসুক, কিন্তু তার জন্য তো আমি আমার পরীক্ষাটা বাদ দিতে পারি না। আমি সব কিছুই ঠিকমতো মানিয়ে নিব, যেভাবে সংসার পড়াশোনা একসাথে সামলে নিয়েছি, সেভাবে চাকরি, বাচ্চা, ফ্যামিলি সব কিছু আমি মানিয়ে নিতে পারবো। আমি তখন বললাম, ফালতু কথা কমিয়ে বলো। মা কি বললো শুনতে পারোনি? বাচ্চা শুধুমাত্র জন্ম দিয়ে তুমি মা পরিচয় নিয়ে বেঁচে থাকবে, এটা তো হতে পারে না। বাচ্চাকে মানুষ করার দায়িত্বটা তোমার, ওই সব চাকরির আশা ছেড়ে দাও। তিশা তখন বলল, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার নিজের মাও তো চাকরি করতো, তোমাকে চাকরি করে বড় করেছেন তিনি কি ব্যর্থ মা? তখন আমার মাথায় রাগ উঠে গেল। আমি তখন বললাম, আমার মায়ের সাথে তোমার তুলনা চলে? আমার মা হই হই করে কনসার্ট দেখতে যেত না, তোমার মতো ওয়েস্টার্ন জামা কাপড় পরতো না, রান্না করতে গেলে 1000 খানেক ভুল করতো না। কোন সাহসে তুমি আমার মায়ের সাথে তোমার নিজেকে তুলনা করো? এবার তিশার চোখ খানিকটা ছলছল হয়ে গেল।
তিশা তখন বলল, তুমি তো সব দেখে শুনেই আমাকে বিয়ে করেছো। সৈকত, তখন আমি বললাম, হ্যাঁ করেছি, এখন আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, কারণ তুমি এখন আমার ঘরের বউ। তিশা তখন বলল, মগের মুল্লুক নাকি, আমি তোমার জন্য সব কথা শুনতে রাজি নই, আমার নিজেরও কিছু স্বপ্ন আছে, সেগুলো আমাকে পূরণ করতে হবে। আমি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম তিশাকে। তিশা গালে হাত দিয়ে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, যেন সে বিশ্বাস করতে পারছে না। আর আমি সৈকত, আমার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনাই আর কাজ করছে না, মনে হচ্ছে মেয়েটাকে একদম মারতে মারতে মেরে ফেলি। রাতে খানিকটা রোবটের মতো তিশা আমার পাশে শুয়ে পড়ল। আমার ভীষণ বিরক্ত লাগছিল, আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখলাম খুব সকালে তিশা উঠেই মায়ের সাথে কাজে হাত লাগিয়েছে। আমি ভাবলাম, যাক ভালোই হয়েছে, একটা থাপ্পড়েই কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। এভাবেই আসলে বউকে কন্ট্রোল করা যায়। মাঝে মাঝে দু একটা থাপ্পড় না দিলে বউকে আসলে কন্ট্রোল করা যায় না। 2-4 দিন পর পরই এভাবে বউকে কন্ট্রোল করতে হবে। তো এরপরই আমি কিছু না কিছু ওর খুদ ধরে ওকে কথা শোনাতাম, অনেক সময় চড় থাপ্পড় মারতাম। যে তিশা এতদিন বেশ হাসি খুশি থাকতো, সে একদম চুপ করে গেল। বিষয়টা আমাকে অনেকটাই স্বস্তি দেয়, একটা স্যাটিসফ্যাকশন আসে নিজের মনে যে আমি কন্ট্রোল করতে পেরেছি আমার নিজের বউকে। কিন্তু কিছুদিন পর নিজেরই কেমন বিরক্ত লাগতে শুরু করলো। তিশা এখন আর আগের মতো আমাকে জড়িয়ে ধরে ঘুমায় না, আইসক্রিমের জন্য বায়না ধরে না, রিকশায় উঠতে চায় না একসাথে, ফেসবুকে জোর করে মিম পড়ায় না, সাজগোজ করে না, বাইরেও যায় না, জোর করে ওর গলায় গান শোনায় না, ফেসবুক বা ইনস্টায় আজকাল তাকে আর পাওয়া যায় না, মধ্যরাতে রিকশায় ঘোরার আবদার করে না, কিংবা আর কখনোই ফুচকা খেতে চায় না। আজকাল আমার সাথে জোর করে সেলফি তোলে না, এমনকি নিজের কোনো ছবিও তোলে না। আমার মধ্যে কেমন যেন একটা ভয়ঙ্কর অনুভূতি হতে লাগলো, কিছু যেন নেই, জীবন থেকে কিছু যেন হারিয়ে গিয়েছে আবার। একদিন আমার শাশুড়ি আম্মা ফোন করলো। ফোন করে উনি আমাকে বললেন, কি হয়েছে তিশা, তিশা আমার ফোন কেন ধরে না? তো আমি বাসায় এসে তিশাকে জিজ্ঞেস করলাম, তোমার নিজের মায়ের সাথেও কি তোমার কথা বলতে সমস্যা? তিশা তখন বলল, ভুলে গিয়েছিলাম। আমি তখন বললাম, নিজের মায়ের কথাও তুমি ভুলে যাও, তাহলে তুমি সংসার কিভাবে সামলাবে? তিশা তখন এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল, যেন আমার কোনো কথাই ওর কানে ঢুকছে না। আমি বললাম, তিশা তুমি কি শুরু করেছো বলো তো? তিশা কোনো উত্তর দিল না। আমি আবার চিৎকার করে বললাম। তারপরে তিশা বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে নিব। এরপরে চুপ হয়ে ওর মতো একদম ঠান্ডা হয়ে গেল। তার কিছুদিন পরেই দেখলাম তিশার বড় ভাই এসে উপস্থিত। আমার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে উনি তিশাকে কিছুদিনের জন্য নিজেদের বাসায় নিয়ে গেলেন। সেই কিছুদিন বদলে গেল অনেক দিনে। আমি পরে গিয়েছিলাম তিশাদের বাড়িতে, অবাক হয়েছি, তিশাকে নাকি রীতিমতো সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছিল। ওর নাকি মানসিক প্রবলেম শুরু হয়েছে, মানসিক রোগ দেখা দিয়েছে, বিষাদগ্রস্ত থাকে সবসময় চিন্তা করে, টেনশন করে, যাকে বলা হয় বিষণ্ণতা, ডিপ্রেশন, যেটা তিলে তিলে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। তার কিছুদিনের মধ্যেই আমি ডিভোর্স লেটার পেলাম। ঠিক তখন মনে হলো, সে মানসিকভাবে অবসাদগ্রস্ত না হয়ে একেবারে পাগল হয়ে গেলে বোধহয় ভালো হতো, তাহলে এই ডিভোর্স লেটার গ্রান্টেড হতো না। এটা এক প্রকারের আফসোস, মেয়েটা আমাকে কি করে ডিভোর্স দেয়, আমি তো নিজে তাকে ডিভোর্স দিব। আমি খুব বিরক্ত হলাম। এর প্রায় 5 বছর পর আমি জেলখানায় হাজতে বসে আছি। আমার দ্বিতীয় স্ত্রী আমার নামে যৌতুকের মামলা করেছেন, পারিবারিক নির্যাতন।
সত্যি বলতে কি, যৌতুক আমি নেইনি, কিন্তু নির্যাতন খানিকটা করেছি, এবং ডাক্তারদের সার্টিফিকেটের ওপর ভিত্তি করেই পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে। দ্বিতীয়বার বিয়ে করেছিলাম সংসারী লক্ষ্মী টাইপের একটা মেয়ে, কিন্তু সে আশায় গুরুবালি। আমি বরাবরই মা ভক্ত, আর সেই মেয়ে কিনা সারাক্ষণই আমার মায়ের পেছনে লেগে থাকে। অবশেষে খুব করে একদিন পেটালাম, মনের স্বাদ মিটিয়ে, কারণ মারতে আমার খুব ভালোই লাগে। সে কিন্তু তিশার মতো চুপ করে বসে থাকলো না। ওই দিনই থানায় চলে গেল এবং একজন পরিচিত লোকের সাহায্যে আমার নামে মামলা করলো। আপাতত আমি হাজতবাসী আছি, জানি না মামলাটা কোর্টে উঠবে কিনা। তো এই সময় হঠাৎ এক কনস্টেবল এসে বলল, আপনার সঙ্গে আমাদের এএসপি কথা বলতে চান। আমার গলা শুকিয়ে গেল। আমাকে কি রিমান্ডে নেওয়া হবে নাকি? এসব সম্পর্কে আমার এখন তেমন কোনো আর ধারণা নেই। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনলাম, কেমন আছো সৈকত? আমি অবাক হয়ে কোনো মতে উত্তর দিলাম, দেখতেই পাচ্ছ তিশা। তখন তিশা বলল, দেখি কত তাড়াতাড়ি তোমাকে কোর্টে তোলা যায়। তিশার নির্লিপ্ত কথাবার্তা শুনে আমি অবাক হয়ে ভাবলাম, এই তিশার সাথেই কি আমি এক ছাদের নিচে ছিলাম? এই মেয়েটাকেই কি আমি বিয়ে করেছিলাম? এই মেয়েটাই কি আমার প্রথম স্ত্রী? আমি তখন তিশাকে বললাম, তুমি কি আবার বিয়ে করেছ? তিশা বলল, না করার কোনো কারণ আছে? ওই বছর তো আমি মানসিক রোগী ছিলাম, পরীক্ষাও দিতে পারিনি, কিন্তু পরের বছর আমি বিসিএস দিয়েছিলাম। আমি তো বরাবরই মেধাবী ছাত্রী ছিলাম। আল্লাহর রহমতে এখন আমি এএসপি পদে নিযুক্ত আছি। আর তুমি কি জানো, আমার এখন 2টা যমজ সন্তান, ওদের নাম রেখেছি সায়ান আর রায়ান। আমি একটা ভালো প্রফেশনে আছি, সাথে সন্তানও মানুষ করছি, শ্বশুর শাশুড়িকেও দেখাশোনা করছি, সব কিছুই পারছি। এইসব কথা বলে তিশা চলে গেল, আর আমি সেলে বন্দি হয়ে থাকলাম। বলা চলে কয়েদির সাথে এতক্ষণ অকারণে কথা বলা বোধহয় একজন এএসপি সাজে না। তাই তিশা চলে যাচ্ছে। পেছন থেকেই আমার মনে হলো ওর মুখে যেন একটা তির্যক হাসি। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ভালোবাসা মানুষকে বিয়ে করে, কতটা ভালোবাসার পরে সে একটা ছেলেকে চাকরি না পাওয়ার পরও তাকে সাপোর্ট করার পরে সেই ছেলেটাকে বিয়ে করার পরে নিজের লাইফটা ধ্বংস করে। কেন, একটা মেয়ের কি আলাদা কোনো জগৎ নেই? সে তো নিজেও পারে নিজের লাইফটাকে খুব সুন্দর করে তৈরি করতে। এই গল্পটা আমি এই জন্যই বললাম, এই গল্পটা আমার ফেসবুক পেজে একজন পাঠিয়েছে, সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গল্পটা থেকে শেখার আছে কিন্তু অনেক কিছু। এই মেয়েটা, এই তিশা নামের যে মেয়েটা, যেটা ছদ্মনাম ইউজ করা হয়েছে, তো এই মেয়েটা কিন্তু চাইলে তার জীবনটা কিন্তু তখনই নরক হয়ে যেত। সে কিন্তু সংসার ওইভাবে, আমরা যেভাবে বাঙালি মেয়েরা মানিয়ে নেই, তোমরা যেভাবে মানিয়ে নাও, এভাবেই কিন্তু মানিয়ে যদি নিত যে ঠিক আছে পড়াশোনা ছেড়ে দিব, বাচ্চা নিয়ে নিব, তাহলে তার সংসারটা টিকতো। কিন্তু সে একজন মানসিক রোগী হয়ে যেত, পাগল হয়ে যেত। সে কিন্তু এটার সাথে যুদ্ধ করেছে। পুরো 1 বছর সে মানসিক রোগী হয়ে, তাকে ডাক্তার দেখানো হয়েছে, ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, অবশ্যই তার পরিবার পাশে ছিল। আর যেসব মেয়েদেরকে পরিবারও সাপোর্ট করে না, আপনি ভালোবেসে কারো হাত ধরছেন, এই কারণে কিন্তু অনেক মেয়ের বাবা মা, পুরো ফ্যামিলি তাকে সাপোর্ট করে না, টোটালি ইগনোর। তো মেন্টালিভাবে স্ট্রং হতে হবে। মেয়েরা যদি চায় সব কিছু পারে ইনশাল্লাহ। আর সৎ পথে চললে, এবং আমি তো সবসময় বলবো যে একটা কথা আছে আস্তাগফিরুল্লাহ, এই কথাটা মানে এই যে এইটা হচ্ছে যে আস্তাগফিরুল্লাহ, এই যে ইবাদতটা, এই আস্তাগফিরুল্লাহ এইটা বললে আমার মনে হয় যে প্রত্যেকটা মানে
কঠিন কাজকে অনেক সহজ মনে হয়। অনেকের লাইফে, অনেকের জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হবে। আমি যে গল্পটা আজকে বললাম, এই গল্পটা বলার একটাই শুধু কারণ, হতাশ কখনো হওয়া যাবে না। যারা তোমরা রিলেশন করছো, রিলেশনে আছো, বা রিলেশন দেখা যাচ্ছে যে এরকম একটা পর্যায়ে তোমরা চলে গেছো, এখান থেকে কামব্যাক করারও উপায় আছে। কেন কামব্যাক করতে পারবে না? তোমাদের ভেতরে সেই ক্যাপাবিলিটি আছে। এখনকার দিনে এই 2024 সালে এসে যদি কেউ বলে যে আমি ভালোবাসার জন্য ডিপ্রেশনে আছি, আমি রিলেশনের জন্য ডিপ্রেশনে আছি, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা ওভারকাম করতে হবে। এটা ওভারকাম করার জন্য তুমি বিভিন্ন উপায় অবলম্বন করতে পারো। তুমি মোটিভেশনাল বিভিন্ন ভিডিও দেখো, তুমি ঘুরতে যাও, আউটিংয়ে যাও, ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি বেশি মেশো, একটা ভালো মুভি দেখো, কোনো কিছুর সাথে নিজেকে ইনভলভ করে ফেলো। দেখবে ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হবে। একটা সময় আছে, কোনো দুঃখই একবারে তাড়াতাড়ি যায় না। তাকে তুমি সেইভাবে যেতে দাও। 6 মাস সময় নাও, 1 বছর সময় নাও, কতদিন? একটা সুখের স্মৃতি, একটা সুখের সময় যদি বারবার তুমি আর তোমার মনে না আসে, তাহলে একটা দুঃখকে নিয়ে তুমি কেন বারবার পড়ে থাকবে? একটা দুঃখকে কেন তুমি বারবার বুকে চেপে ধরে সারা জীবন নিয়ে যাবে? তো আজকে আমি অনেক কথাই বলে ফেললাম। আসলে আমার এই সবগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, নিজেকে ডেভেলপ করো। আমরা অনেকেই আছি যারা অনেক দেখা যাচ্ছে যে মেন্টালি প্রবলেম, ডিপ্রেশন সব কিছু নিয়ে আসলে আর সামনে আগাতে পারি না, বা অনেক আপুরা আছেন যারা বিবাহিত লাইফে হ্যাপি না। আপনারা এই গল্পটা থেকে জাস্ট কিছুটা হলেও দেখেন, নিজেরা যদি কিছু করতে পারেন। আর সবার উপরে তো বললাম, মহান আল্লাহ তাআলা আছে আমাদের সাথে, আমাদের সাহায্য করার জন্য। আর আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা অবশ্যই, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা দিনে যতবার পড়বেন এবং পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাদের মনের আশা তাই পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। তো ভালো থাকুন সবাই। আর আমি যেহেতু অনেক ছোট একজন ইউটিউবার, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আর আপনারা যদি আপনাদের নিজেদের গল্প আমার সাথে শেয়ার করতে চান, আমার ফেসবুক পেজ আছে সেম মিস ফাবিয়া নামে। আমার ফেসবুকে আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, আপনাদের নাম ঠিকানা গোপন রেখেই আমি আপনাদের কাহিনীগুলো বলবো। তো ভালো থাকুন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।